নমস্কার, শুভ সন্ধ্যা। কথাকের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর আমার সঙ্গে রয়েছেন আমি সৃজিতা। আমরা মাঝে মধ্যেই কোনো কিছু ঘটনা ঘটলে সৃজিতা খুঁজি, হাতে লণ্ঠন, হ্যারিকেন বা মোমবাতি নিয়ে একটা বিশেষ শ্রেণী খুঁজি। খুঁজতে 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 গোটা একটা কোথাও দল তৈরি হয়ে গেল, গোটা একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেল বলা ভালো, আমাদের ভাষায় বুদ্ধিজীবী। যদিও বুদ্ধিজীবী কারা, কেন বুদ্ধিজীবী, এই নিয়ে প্রশ্নের অনেক অবকাশ রয়েছে। কারণ যে সময় দাঁড়িয়েছি আমরা, সে সময় সোশ্যাল মিডিয়ায় বেশি লাইক পেলে, বেশি শেয়ার হলে, বেশি তার ভিডিও ভাইরাল হলে সবাই নাকি আজকাল বুদ্ধিজীবী হয়ে যান। কিন্তু প্রকৃত যাদের কথার দাম রয়েছে, যাদের প্রতিটা মতামত সত্যি সত্যি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ওপরও প্রভাব ফেলে, সেই বুদ্ধিজীবী, সেই অংশটা যাদের ওপর ভরসা আছে, আস্থা আছে সাধারণ মানুষের, যারা ঠিককে ঠিক বলতে পারেন, যারা ভুলকে ভুল বলতে পারেন, যাদের প্রত্যেকটা মতামত শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারাও মাথা পেতে শুনতে বাধ্য হন তা নয়, সাধারণ মানুষও ভাবেন ইনি যখন বলছেন তখন হয়তো ঠিকই বলছেন। এবং আশা ভরসার জায়গা তৈরি হয় যে কোথাও কিছু, সমস্ত দরজা বন্ধ হয়ে গেলে, চারিদিকে রঙের খেলা শুরু হলে, রাজনৈতিক রং, দল, ঝান্ডার লড়াই চললেও একটা শ্রেণী অন্তত রয়েছেন, তারা সমস্ত রং গা থেকে ধুয়ে মুছে এসে সাধারণ মানুষের হয়ে বলবেন। তাদের কলম চলবে, তাদের কথা হবে, তাদের কথা শুনতে পাওয়া যাবে, তাদের আগুন ঝরা বক্তব্য আমরা পাবো, কখনো কলমের খোঁচায়, কখনো কবিতার পাতায়, কখনো বা ছবিতে, সিনেমায়, গানে, গল্পে। কিন্তু মাঝে মধ্যে তাদের খুঁজে পাওয়া যায় না, কারণ এই সমাজে আরেকটা শ্রেণী তারা বলতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই যে আসলে এই শ্রেণীটা বোধহয় শুধুমাত্র শাসকের সমর্থনে ছাড়া, শাসককে খুশি করা ছাড়া, বা ভাতাজীবী হয়ে বাঁচা ছাড়া, বা আরও স্পেসিফিক্যালি বলতে যে ধরনের সমালোচনা ছুটে আসছে তা হচ্ছে অ্যাওয়ার্ড বা পুরস্কারজীবী হওয়া ছাড়া এই শ্রেণীর বোধহয় আপাতত আর কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রীতার কাছে আসবো। শ্রীতা, কেন বারবার এই প্রশ্নে, এই ধরনের প্রশ্নের মুখে পড়ছেন বুদ্ধিজীবীরা, কি মনে হয়? না, আসলে স্বর্ণালী, তোমার কথা শুনতে শুনতে ভাবছিলাম যে তারা বলতেই পারেন যে আমরা বুদ্ধিজীবী, আমরা সুশীল সমাজ, এই নামগুলো তো আপনারাই দিয়েছেন, আমরা তো দিইনি। কিন্তু তাদেরকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করে যে এই সকল সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বা তারা যদি নিজেদেরকে একান্তই বুদ্ধিজীবী বলতে রাজি নাও থাকেন, তারা সেই বিশিষ্ট শ্রেণী যাদেরকে সিঙ্গুর নন্দীগ্রামের সময় দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ করে বকটুই আর সন্দেশখালিতে এসে হারিয়ে গেল, অথবা যেখানে যেখানে প্রতিবাদ করলে বেশ একটু সুবিধা হয় সেই সুবিধাজনক জায়গাগুলোতে তাদেরকে বেরোতে দেখা গেল, এবং মোমবাতি তারপরে ভীষণ রকম কম পড়িল যে তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অথবা এটাও হতে পারে যে সিঙ্গুর নন্দীগ্রামের সময় যে স্পেস তাদের জন্য ছিল, আজকে বর্তমানে যে সরকার চলছে, যে শাসক দল রয়েছে, সেখানে তারা কি সেই স্পেসটা পাচ্ছেন না, নাকি সেই সাহসটা পাচ্ছেন না, নাকি খালি ভাবছেন দা গা বেঁচিয়ে চলে যাই, আমি কেন এসব ঝামেলায় পড়ে নিজের বিপদ বাড়াবো, এই একটা সম্ভাবনা থাকে। ঠিক, কিন্তু উল্টোটাও রয়েছে, কারণ শুনতে পাওয়া যাচ্ছে যে এটাও তো ঠিক যে সত্যি সত্যি যিনি তার নিজের যোগ্যতায়, নিজের শিক্ষায়, দীক্ষায়, বিদ্যে, বুদ্ধিতে যে জায়গায় রয়েছেন সমাজে, তারা তো কোথাও নিজের কোথায় তারা কথা বলবেন, কোথায় তারা বলবেন না, এটা কি সত্যি সত্যি সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষ ঠিক করে দিতে পারে? আমি কোথায় আমার কলম চলবে বা আমি কোথায় মোমবাতি নিয়ে হাঁটবো, এটা তো কেউ আমাকে ঠিক করে দিতে পারে না। আমার লেখা, আমার গান, আমার গল্প, আমার কবিতা যদি কেউ আমাকে না শেখায়, তাহলে আমি কোথায় রিয়্যাক্ট করব, কোথায় প্রতিবাদ করব না, সেটা কেন কেউ আমাকে শেখাবে? এই তত্ত্ব রয়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন দেশ জ্বলছে, সে সময় কোন তত্ত্বে মানুষ ভরসা রাখবে, সেটা নিয়েই আজকের কথা হবে। এই এপিসোডের টপিক বুদ্ধিজীবী শাসকের বিজ্ঞাপনে নাকি জনতার সমর্থনে। এই টপিকে যারা এই মুহূর্তে আলোচনা করবেন, আমি একদম বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রত্যেককে ডেকে নেব অন স্টেজ। রয়েছেন শাসকের বিজ্ঞাপনে যারা বলতে ভাবছেন, যারা মনে করছেন যে কোথাও একটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও একটা লিমিটেশন চলে এসছে, তারা কারা? রয়েছেন নাট্যকর্মী কৌশিক অধিকারী, আমি ডেকে নেব মঞ্চে কৌশিককে। রয়েছেন অভিনেতা এবং এই সময়ের অন্যতম
সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলতে পারি আমি, জনপ্রিয়, অত্যন্ত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একটা মুখ অরিত্র দত্ত বণিক আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র এর আগেও একাধিক শোতে তার নিজস্ব মতামত জানিয়েছেন। এর সঙ্গে যাকে ডেকে নেব তিনি বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল। যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য বা নিজের মতামত জানানোর জন্য রং দলের পতাকার প্রয়োজন হয় কি? কেউ কেউ তো রয়েছেন যাদের সত্যি সত্যি যখন মানুষ জানতে চায়, শুনতে চান তাদের কথা, তখন তারা যদি এই সমস্ত রং, দল, বর্ণ, পতাকা সমস্ত ছেড়ে রেখে এসে মানুষের হয়ে তাদের কথা বলতে পারেন বা একটা প্রতিবাদ করতে পারেন, সেটা বোধহয় সাধারণ মানুষের কাছে অনেকটা। এনিওয়ে, এর পাশাপাশি যারা উল্টো পক্ষে রয়েছেন, আমি যদিও সবসময় এ পক্ষই বলি, কারণ কোন পক্ষ মানুষ সমর্থন করবেন আমরা সেটা মানুষের উপরই ছেড়ে দিই। শ্রীতা, অন্য পক্ষে কারা রয়েছে? হ্যাঁ, যারা মনে করছেন যে না তারা এখনও জনতার সমর্থনে রয়েছেন, এরকম পক্ষেও নিয়ে যারা বলবেন তাদেরকে একে একে ডেকে নিয়ে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অর্ক কুমার নাগ। তাকে আমি আজকের আলোচনায় ডেকে নিই, তাদের বক্তব্য আমরা শুনবো এবং এই সমাজের একটা অংশ হিসেবে তিনি কি ভাবছেন সেটাও আমাদের কাছে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে এরপর থাকবেন রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী রাজপুত্র এবং যুব সমাজের নিশ্চয়ই একটি অংশ। কাজে রাজপুত্ররও এই বিষয়ে কি বক্তব্য থাকে সেটা শোনার অপেক্ষায় থাকলাম। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, তাকেও আমরা স্টেজে ডেকে নেব। আজকের যে আলোচনার বিষয়বস্তু, বুদ্ধিজীবী শাসকের বিজ্ঞাপনে নাকি জনতার সমর্থনে, এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্বর্ণালী। আমি এক এক করে ডেকে নিই। এ পক্ষ থেকে প্রথমে ডাকবো আমি নাট্যকর্মী কৌশিক অধিকারীকে। আমাদের পোডিয়ামের সময় নির্দিষ্ট 3 মিনিট। কৌশিক। আমার এক কবি বন্ধু সৌমিত্রশীলের একটা কবিতার কয়েকটা লাইন বলে আমি শুরু করছি। সবাই যখন সোজা পথে, এদের বেলায় উল্টো ছবি, দোকান কাটা ধান্দাবাজি, এরাই নাকি বুদ্ধিজীবী। উল্টো পথিক হওয়া ভালো, তা যদি হয় রাষ্ট্রহিতে, সে পথ এরা যায় না মোটেই, এদের আছে স্বার্থ ফিতে। সেই ফিতেতেই পাটিগণিত, প্রতিবাদ দেয় হিসেব কষে, আপন স্বার্থ চরিতার্থে গর্ত থেকে বেরিয়ে আসে। ইনিয়ে বিনিয়ে বহুত বকেন, এড়িয়ে গিয়ে আসল সত্য, চীনের এখন সুশীল সমাজ, আসলে এরা ভাতার ভৃত্য। ঠিক আছে, এটা বুদ্ধিজীবীদের বিরুদ্ধেই তো বললাম, কিন্তু আমার না একটু বুদ্ধিজীবীদের পক্ষে কথা বলতে ইচ্ছে করছে। তার কারণ হচ্ছে কি, এত ইডি, এত সিবিআই, এত মানুষ, এত লড়াই, এত রাজনৈতিক দল, তা গোটা 10-12 জন বুদ্ধিজীবী যদি পথে না নামে, না কথা বলে, তাতে আমাদের সমাজের কি যায় আসে? আমাদের পশ্চিমবঙ্গের কি যায় আসে? 2 জন অভিনেতা, 2 জন কবি, 2 জন সাহিত্যিক যদি কিছুই না বললো, কি যায় আসে? কোথায় যায় আসছে? রিপাবলিক বাংলাকে একটা অনুষ্ঠান করতে হচ্ছে গোটা 15-20 কবি, সাহিত্যিক কিংবা একজন সঙ্গীত শিল্পী বা একজন অভিনেতাদের জন্য। কি যায় আসে? এত পুলিশ, এত মানুষ, যায় আসে? এই জায়গাটাই বুঝতে হবে যে যায় আসে। পশ্চিমবঙ্গে যায় আসে। পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রিয়, সংস্কৃতি মনস্ক একটি রাজ্য। পশ্চিমবঙ্গে এরকম কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়ির তলায় একটা ভাঙা হারমোনিয়াম নেই। পশ্চিমবঙ্গে এরকম কোনো বাবা খুঁজে পাওয়া যাবে না, সে যদি রিক্সাও চালায় তার ছেলেকে বা তার মেয়েকে একদিন অন্তত আঁকার স্কুলে পাঠায়নি। তাই পশ্চিমবঙ্গে মানুষ সংস্কৃতি প্রিয়, সংস্কৃতি জগতের মানুষদের পছন্দ করে, তাদের কথা শুনতে ভালোবাসে, তাদের কথা মানতে ভালোবাসে। এই জন্য প্রয়োজন হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কিন্তু ঘটনা হচ্ছে, বুদ্ধিজীবীরা তো একটা নিরপেক্ষ ভাব নিয়ে কথা বলবে, তাহলে এটা ভেঙে গেল কোথায়? এখন যেমন হয়ে গেছে, সিপিএমের বুদ্ধিজীবী, তৃণমূলের বুদ্ধিজীবী, বিজেপিরও নিশ্চয়ই কেউ কেউ বুদ্ধিজীবী হবে। কিন্তু ঘটনা হচ্ছে, এইটা হলো কেন? বুদ্ধিজীবীদের তো এমন হওয়ার কথা ছিল না। তারা তো সমাজের অন্যায় দেখলেই কথা বলবে, সে কোনো রাজনৈতিক ভাব নেবে না। এটা হলো বাম রাজনীতি থেকে। বাম রাজনীতি প্রথম শুরু করে পশ্চিমবঙ্গের এই চরিত্র দেখে, যে এই রকম একটা সমাজকে তাদের পক্ষে, তাদের রাজনীতির পক্ষে নিয়ে আসতে হবে। তাই তারা তাদের পৃষ্ঠপোষকতা শুরু করে। পৃষ্ঠপোষকতা শুরু করে তাদের বিভিন্ন ধরনের উপঢৌকন, তাদের বিভিন্ন ধরনের লাভ দিতে থাকে। সেই লাভের চর্চা 50-60 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজ, যাদেরকে আমরা বলে থাকি, তাদের দোষ নেই। সেই লাভের চর্চাটা তারা 60 বছর ধরে, 70 বছর ধরে অলরেডি করে আসছে, যেটার ফল আজকে আমরা পাচ্ছি। তারা একটা পক্ষের হয়েই কথা বলছে, একটা রাজনীতির হয়েই কথা বলছে। এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি আপনার পক্ষের বুদ্ধিজীবী তৈরি করে নিন, কিন্তু সেটা কি সমীচীন হবে?
যে আমি আমার রাজনীতির পক্ষে কথা বলার জন্য একজন বুদ্ধিজীবীকে বলবো বা একজন কবিকে সাহিত্যিককে বলবো আপনাকে এটা পাইয়ে দিচ্ছি, আপনাকে অমুক একাডেমিতে বসিয়ে দিচ্ছি, আপনি আমার পক্ষে কথা বলুন। কিন্তু এই ধ্বংসটা বাম রাজনীতি থেকে শুরু হয়েছে। আমি একটা কথাই বলতে চাই, পশ্চিমবঙ্গে বসে যে কোনো রাজনীতির লোক, যে কোনো রাজনীতি হোক না কেন, পশ্চিমবঙ্গে বসে আমরা আজকে বুদ্ধিজীবীদের গালাগাল করছি, বলছি তারা সন্দেশখালি নিয়ে কথা বলছে না কেন, তারা হাতরস ছুটে চলে যাচ্ছেন, ভারত ভ্রমণে বেরিয়ে যাচ্ছেন, বেশ করেছে। কিন্তু এটা তো তাহলে মেনে নিচ্ছি যে বুদ্ধিজীবীদের বক্তব্য আমি শুনতে চাই, সন্দেশখালি নিয়ে আমি বুদ্ধিজীবীদের কথা, তাদের কথা বলতে চাই। বুদ্ধিজীবীরা না গেলে নন্দীগ্রামের আন্দোলন সম্পূর্ণতা পায় না, এটা মেনে নিচ্ছি। সিঙ্গুর আন্দোলন সম্পূর্ণতা পায় না, এটা মেনে নিচ্ছি। সন্দেশখালিতে বুদ্ধিজীবীরা কথা বলছে না, তার জন্য এটা মেনে নিচ্ছি যে সন্দেশখালির যে মা বোনেরা আজকে ঝেঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে তাদের আন্দোলন সম্পূর্ণ হচ্ছে না। এই চরিত্র একমাত্র পশ্চিমবঙ্গের, তাই বুদ্ধিজীবীদের অস্বীকার করা যায় না, এই সংস্কৃতির জগৎকে অস্বীকার করা যায় না। যারা মনে করছেন যে সত্যি সত্যি এরকম ভাবার কোনো দরকার নেই, বুদ্ধিজীবীদের সমর্থনেও যারা কথা বলছেন, তাদেরকে একটু এক এক করে ডেকে নেব। আমি প্রথমে ডাকবো অর্ক কুমার নাগ, আইনজীবী। অর্ক। শুভ সন্ধ্যা। বুদ্ধিজীবীরা বিজ্ঞাপন বা জনসমর্থন, আমার মনে হয় দুটোর মধ্যে কোনোটারই প্রয়োজনীয়তা তাদের ধারে না। যদি ধারতো তাহলে আজকে এই অনুষ্ঠানে আমার মনে হয় কাউকেই একসাথে বসে কথা বলতে হতো না। বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধিজীবী মানে হচ্ছে সেই লোকেরা যারা, মানে ইন্টেলেকচুয়াল শব্দর মানেটা একটু অন্যরকম। ইন্টেলেকচুয়াল শব্দটার মানে হচ্ছে সামবডি যে নাকি রিসার্চ করছে, যার একটা ডেপথ অফ স্টাডি আছে পার্টিকুলারলি সমাজ সংক্রান্ত। কিন্তু বুদ্ধিজীবী বলতে এখানে আমরা কি বলি? বুদ্ধিজীবী বলতে আমরা বলি সেই লোকেদের যারা বুদ্ধির সাহায্যে নিজের জীবিকা নির্ধারণ করেন। তো এই বুদ্ধির সাহায্যে জীবিকা নির্ধারণ করার লোকেরা, তারা আইনজীবী হতে পারে, তারা ডাক্তার হতে পারে, তারা নাট্যকর্মী হতে পারে, তারা অ্যাক্টর হতে পারে। কিন্তু আমি জানি না, কেউ যদি খুব বুদ্ধি সহকারে চুরি করে, চোরও হতে পারে হয়তো। বুদ্ধিজীবী এক্স্যাক্টলি তো সেই লোকটা যে বুদ্ধির সাহায্যে একটা এমন জায়গায় পৌঁছচ্ছে যেখান থেকে তার জীবিকা নির্ধারণ করা যাচ্ছে। তো এই বুদ্ধিজীবীদের বিজ্ঞাপন বা জনসমর্থন কোনোটারই প্রয়োজনীয়তা আছে বলে আমার সত্যি মনে হয় না। প্রাইমারিলি দুটোতেই আমি খণ্ডন করছি। কিন্তু যদি আমাদের দেখতে হয় যে বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল, আমাদের মনে আছে 2021-এ একটা খুব জনপ্রিয় গান ছিল, কৌশিক সেন ছিলেন, পরমব্রত ছিলেন, গানটা ছিল আমরা এই দেশেতেই থাকবো। সেই গানটি 2021-এ বার করা হয় নো ভোট টু বিজেপির জন্য, এবং পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেননি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। কিন্তু তার মানে কি এই যে এই গানটার জন্যই বাংলার মানুষ তৃণমূলকে সমর্থন করেছেন এবং বিজেপিকে সমর্থন করেননি? নিশ্চয়ই নয়। বাংলার মানুষের জনস্রোত নিশ্চয়ই শুধু একটি গান শুনে ভোট দেয়নি। বাংলার মানুষের বিভিন্ন জায়গায় যেখানে তাদের খাবারের অসুবিধে ছিল, যেখান থেকে তারা 2 টাকা কেজি চাল পেয়েছে, সে নিশ্চয়ই গানটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি। সিমিলারলি 1977-এ যখন সিপিএম সরকার এসেছিল, সেই সিপিএম সরকারের সময়ও অনেক নাট্যকর্মী ছিলেন, আমরা জানি। অনেক ভালো গান, অনেক ইন্সপায়ারিং গান, বামপন্থীদের ইন্সপায়ারিং গান, যেটাকে মানে জনসঙ্গীত বা মানে বিভিন্ন ক্যালকাটা স্কোয়ারের যে গানগুলো হতো সেগুলো ছিল। কিন্তু সেই গানের ভরসায় তো 1977-এ পট পরিবর্তনে সিপিএম সরকার ক্ষমতায় আসেনি। মানে কোনো রকমভাবে কোনো বিজ্ঞাপন বা কোনো জিনিস যদি তারা প্রয়োজনীয়তায় মনে করেন, তারা বুদ্ধিজীবী নন, তারা লাইনজীবী। এবারে আসি লাইনজীবীর বক্তব্য। এখানে বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে যে সরকার কাউকে সমর্থন করছে বা সরকারের সমর্থনের জন্য কেউ বুদ্ধিজীবী করছে কিনা, বুদ্ধিজীবীর কাজ করছে কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে, আপনি ভেবে দেখুন, আদালতে বিভিন্ন রকমের চাকরি প্রার্থীদের মামলা চলছে। আদালতে যারা সওয়াল করছেন, আইনজীবী যারা, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই তাকে বুদ্ধিজীবী মনে করেন। আদালতের যারা জজ, যারা এই মামলাটা শুনছেন, তারাও নিশ্চয়ই বুদ্ধিজীবী। কিন্তু এই মানে আদালতে যে আলোচনাটা হচ্ছে, বুদ্ধির যে আদান প্রদান হচ্ছে, সেই বুদ্ধির আদান প্রদানে কিন্তু রাস্তায় বসে থাকা মানুষরা আন্দোলনটা তুলে নিচ্ছে না। কারণ কি তারা কিন্তু আদালতের উপরে ভরসা রেখে যে আজকে আমরা আন্দোলনটা করব না, কারণ কি আদালতে মামলাটা চলছে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না। সেটা আমার প্রাইমা ফেসি বক্তব্য হচ্ছে, এই বুদ্ধিজীবীদের ইনফ্লুয়েন্স কোনো রকমভাবেই গণতান্ত্রিক রাজনীতিতে, এত বড় গণতান্ত্রিক রাজনীতিতে একটা লেভেলে থাকতে পারে, কিন্তু সেই লেভেলটা কখনোই ক্রস করে এমন জায়গায় যায় না যে কারণে সরকারকে নিজের মানে জায়গা ছেড়ে এসে বুদ্ধিজীবীদের উপরে ডিপেন্ড করতে হয়।
আবার বিরোধীরা যারা কনস্ট্যান্টলি মনে করেন যে বুদ্ধিজীবীদেরই দরকার, বুদ্ধিজীবীরা না এলে আমরা এগোতে পারবো না, আমার মনে হয় তারা বুদ্ধিজীবীদের গালাগালি ছেড়ে দিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন, মানুষ কি চাইছেন বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি যে গানটার কথা বললেন, নিজেদের মতে নিজেদের গান, যে গানটার কথা আপনি উল্লেখ করছিলেন পরমব্রত এবং অন্যান্যদের, সেই গানটা মিলিয়ন্স ভিউ পেয়েছে এবং তার একেবারে কোনো প্রভাব পড়েনি, এটা হতে পারে না। আমি তো তা বলিনি। তার মানে তার প্রভাব আছে। আমার বক্তব্য হচ্ছে তার কেন নন্দিগ্রাম সিংহের সময় তো প্রভাব আছে, সরাসরি যেখানে মাটিতে গিয়ে বসে পড়ছেন অপর্ণা সেন, আশাপূর্ণা দেবী, কৌশিক সেন, প্রভাব পড়েনি বলতে পারেন কি বুকে হাত দিয়ে? 54% বাংলার মানুষের 54% যখন একদিকে ভোট দিচ্ছে, সেই 54%র পুরো শতাংশটাই বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী নয়। যতটুকু শতাংশই হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে যখন মানুষ নিজেদের সুবিধে অসুবিধা দেখতে যায়, চাকরির ক্ষেত্রে দেখতে যায়, খাবারের ক্ষেত্রে দেখতে যায়, সেখানে মানুষ সেটাকেই বেশি প্রাধান্য করে, প্রায়োরিটাইজ করে। আপনি হয়তো 2011 সিনারিও গুলো ভুলে গেছেন, বা এই যে রিসেন্টলি যে গানটার কথা বললেন যে আমরা এদের সাথেই থাকবো, কাগজ আমরা দেখাবো না, এই যে নো ভোট টু বিজেপি, এই ক্যাম্পেইনটা যে কি পরিমাণ স্কুল কলেজ লেভেলে ভাইরাল হয়েছে, যারা প্রথম ভোটার, যারা নতুন ভোটার, তাদের অলমোস্ট মানে মোবাইলে কলার টিউন হয়ে গিয়েছিল এমন অবস্থা। কারেক্ট। কিন্তু এই যে মোবাইলে কলার টিউন হয়ে যাওয়ার কথাটা আপনি বলছেন, এটা কিন্তু একটা মিউনিসিপাল কর্পোরেশনের সম্পর্কে কথা বলছেন, এটা কিন্তু একটা গ্রামীণ বাংলার কথা বলছেন না। একটা গ্রামীণ বাংলার লোকের কাছে তার এটাই ইম্পর্টেন্ট যে আজকে তার বাড়িতে ভাতটা আছে কিনা, তার বাড়িতে চাল পৌঁছচ্ছে কিনা। ঠিক, আমি আসবো পরবর্তী বক্তা অরিত্র দত্ত বণিক। কৌশিকও কিছু বলতে চাইছিলেন সংক্ষেপে যতদূর। আমি জাস্ট একটা প্রশ্ন করার আমার ইচ্ছে ছিল আর কি, যে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকেন কেন, গান করেন কেন? এই কারণে আঁকেন যে চিত্রশিল্পীরা মনে করবে যে হ্যাঁ আমি ছবি আঁকাদের পছন্দ করি, গানের লোকেরা মনে করবে যে হ্যাঁ আমি গানের লোকেদের পছন্দ করি, কবিতার লোকেরা মনে করবে যে হ্যাঁ আমি কবিতার লোকেদের মনে করি। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় রাজনীতিবিদ বলেই বোঝেন। সেটা আজ বলে নয়, এই যে বুদ্ধিজীবীদের সেটা আজ বলে নয়, সেটা তো কৌশিক নেই, মানুষের উপর প্রভাব নেই তা নয়। দাবিদারি করার জন্য গানটা পছন্দ করতে হবে। দেখুন, আমি গান পছন্দ করি, আমি কবিতা পছন্দ করি, আমি মাঝে মাঝে নিজের মতো লিখি, কিন্তু তার মানে এই নয় যে এটা আমাকে কারোর থেকে মিলিয়ন ভিউজের জন্য করতে হবে। মিলিয়ন ভিউয়ের কথা বলছি না, আমি বলছি রাজনীতির সঙ্গে না, রাজনীতির সঙ্গে সংস্কৃতির যদি যোগাযোগ হয়, অ্যাভয়েড করে দিচ্ছেন। না, আমি অ্যাভয়েড করছি না, আমি যেটা বলছি মানুষের কোনো প্রয়োজন নেই, একটা গানের একটা কবিতার প্রয়োজন নেই, এটা অন্য রাজ্যে হতে পারে, পশ্চিমবঙ্গে প্রয়োজন। ইন জেনারেল ছোট করছেন, আমি বুদ্ধিজীবীদের ইন জেনারেল বড় করছি, এটাই পার্থক্য। না, এটা ঘটনা। আমি অরিত্রকে প্লিজ পোডিয়ামে ডাকবো। সেই বাংলায় রয়েছে আমরা, যে বাংলার একজন বিখ্যাত পরিচালকের বক্তব্য ছিল, যদি তুমি প্রতিবাদ করতে না পারো তাহলে তুমি সিনেমা বানাও, সিনেমার থেকে বড় প্রতিবাদের হাতিয়ার আর কিছু নেই। এবং তার জন্য আমরা সকলে বেশ গর্বিত, এই জন্যই হয়তো বাঙালি এত বেশি রাজনীতি সচেতন। হ্যাঁ, টাইমারটা শুরু করার আগে 1 মিনিট। আচ্ছা, আমার বুদ্ধিতে মনে হলো যে সঞ্চালক, তাকে আমার ঠিক পছন্দ হচ্ছে না। আমি একদম নিউজ অ্যাঙ্কারের ক্যামেরাটা গার্ড করে এখানে দাঁড়িয়ে প্রেজেন্টেশনটা দিতে পারবো না, ওখানে বলতে হবে। ওখানে কারেক্ট। ঠিক যে কারণে আমি ওখানে বলতে পারলাম না, ঠিক একই কারণে বুদ্ধিজীবীরা সন্দেশখালিতে বলতে পারলেন না। তার কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমি কি চাইছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার মাইকটা কোথায় সেট করা আছে, আমার ক্যামেরাটা কোথায় সেট করা আছে, সেই ডেকোরাম অনুসারে আমার কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে বুদ্ধিজীবী কারা, কি ইত্যাদি ব্যাপার খুব ভালো পয়েন্ট আউট করেছেন অর্কবাবু, যে বুদ্ধিকে উপজীব্য করে যারা জীবিকা নির্বাহ করেন, ঠিক কথা। কিন্তু তার পরের আলোচনাটায় আমাদের আসতে হবে যে আমরা তৃতীয় বিশ্বের দেশ, এখানে জীবিকা কে কোন জীবিকায় আসবেন এটা স্বতঃস্ফূর্তভাবে আমি নির্ধারণ করতে পারি না। তার কারণ আমাদের ভারতবর্ষে অর্থনীতি যেভাবে চলে তাকে কিছু ক্ষেত্রে বলা হয় কমান্ড ইকোনমি। তার কারণ সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমিক স্ট্রাকচার এখানে চলে, যেখানে রাষ্ট্র ঠিক করে দেয় যে বাজার মূল্য কী হবে, রাষ্ট্র ঠিক করে দেয় যে কোন প্রফেশনকে কখন হাইলাইট করা হবে, রাষ্ট্র ঠিক করে দেয় রিসোর্স কী হবে, কোন জব মার্কেট কীভাবে কাজ করবে। ফলত যখনই জীবিকার একটা প্রশ্ন এখানে চলে আসছে, তখনই সেখানে কিন্তু পেট চালানোর দায়বদ্ধতা আমার বুদ্ধির বহিঃপ্রকাশে দায়বদ্ধতা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমি আজকে ওখানে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা বললে আগামী দিন থেকে রিপাবলিক বাংলা আমাকে ডাকবে না। তার কারণ সে বলবে যে এই গেস্ট অসভ্য আচরণ করছেন, আমাদের ক্যামেরা আটকে কথা বলছেন, আমাদের যে চ্যানেলের যে টেলিকাস্ট প্রোটোকলস আছে সেগুলো মানছেন না। সেই একই কারণে আমাদের বুদ্ধিজীবীরা সন্দেশখালিতে যেতে পারছেন না। তার কারণ তাদের জীবন এবং জীবিকার একটা দায়বদ্ধতা আছে।
এবং যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিচ্ছি, আজকে অর্কবাবু বলছেন আইনজীবী ইত্যাদি ইত্যাদি, আবারও বলে দিচ্ছি ভারতবর্ষের এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল এক্সপোজার সকলের জন্য সমান নয়। এখানে গ্রামের ছেলেরা হয়তো কথা বলতে চায়, আপনারা শেখ শাহজাহান নিয়ে এত কথা বলেন, কখনো জানেন সবথেকে বড় গুরুত্বপূর্ণ অভিযোগ কি? সেইখানকার বাচ্চাদের ওই লুম্পেনরা স্কুল যেতে দেয় না। কেন জানেন? তার কারণ ব্রেন ওয়াশ করতে সুবিধা হবে, যখনই আপনার বুদ্ধি হবে আপনি প্রশ্ন করবেন। সরকার আসলে চায় না যে আপনার বুদ্ধি হোক, এবং যাদের বুদ্ধি হয়ে যায় তাদের ওই জীবিকার দায়বদ্ধতা থেকে আপনাকে চেপে রাখা হয়। কারণ আজকে আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন, আপনার বই প্রকাশ হবে না, আপনার সিনেমা প্রকাশ হবে না, আপনার 4 জায়গায় প্রোগ্রাম করতে পারবেন না, তখন কি জায়গাটা হবে? এবং লাস্ট যে পয়েন্টটা আমি অর্কবাবুর দিয়ে শেষ করবো, যে ঠিক কথা, একটা গান দিয়ে কি ভোট ডিসাইড হয়? গান দিয়ে কি মানুষ গান শুনে কি আমি বোতাম চিপি? একদমই তা নয়। কিন্তু এই ধরনের সংস্কৃতির যদি গুরুত্বপূর্ণ প্রভাব বাংলার এবং সর্বভারতীয় রাজনীতিতে না থাকতো, তাহলে অর্কবাবু হয়তো জানেন না এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় যে ইন্ডাস্ট্রিটা, সেটার নাম হচ্ছে কনসাল্টিং ইন্ডাস্ট্রি, এবং সমস্ত রাজনৈতিক দলের পেছনে একটা করে মিডিয়া কনসাল্টিং এজেন্সি আছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয় শুধুমাত্র ইমেজ তৈরি করার জন্য। এই ইমেজ, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে দেখবো, নরেন্দ্র মোদীকে কীভাবে দেখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কীভাবে দেখবো, তারা কীভাবে কথা বলবেন, কী পোশাক আশাক পরবেন, এই যে ইমেজ তৈরি করা, এই ইমেজ তৈরি করার পেছনে সাংস্কৃতিক মিডিয়াগুলোর একটা ব্যবহার থাকে, এবং সেক্ষেত্রে বুদ্ধিজীবীদেরকে পরোক্ষভাবে ব্যবহার করা হয়। সেই কারণেই তারা সবসময় মুখ খুলতে পারেন না। আমার প্রশ্ন হচ্ছে, সেই দিন নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময়, সেই সময়কে তাহলে ধরে নেব সরকার চেয়েছিলেন? তখনও তো সরকারের বিরুদ্ধে গিয়ে বুদ্ধিজীবীরা কথা বলেছিলেন। অপর্ণা সেন থেকে শুরু করে, জয় গোস্বামী থেকে শুরু করে, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী এবং কৌশিক সেনরা, তারা যখন সেই সময় সেখানে স্পটে পৌঁছচ্ছেন, জায়গায় পৌঁছচ্ছেন, মাটিতে বসছেন, প্রতিবাদ করছেন, তখন কি সরকার চেয়েছিল বলে? নয় তো। না, দেখুন, সরকার সেই সময় চায়নি, এটা ঠিক কথাই। কিন্তু আমরা যতটা দেখি, খবরের কাগজে পড়ি, বা যতটা শুনতে পাই টিভি রেডিওতে, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। যে সময় নন্দীগ্রাম ঘটনা ঘটছে, সে সময় আপনি শুধু ভাবছেন যে বামফ্রন্ট সরকারে আছে, তা সত্ত্বেও এরা কীভাবে অপারেট করছে, কি করছে না করছে। আপনাকে মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টটা হচ্ছে আমলাদের গভর্নমেন্ট। সেই সময় যখন নন্দীগ্রাম মুভমেন্ট হচ্ছে, তখন অলরেডি আমলাতন্ত্র এবং ইন্টারনাল ব্যুরোক্রেটিক স্ট্রাকচারটা বামফ্রন্টের ভাঙতে শুরু করেছিল। ফলে সিপিএমের পক্ষে ল অ্যান্ড অর্ডার দিয়ে থ্রেট তৈরি করা সম্ভব হতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শাসক এবং বিরোধী সম্পর্কে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জায়গায় এগিয়ে আছে, যদি না থাকতো তাহলে সন্তু পান গ্রেফতার হতেন না। রাজপুত্র চন্দ, রাজপুত্রকে ডেকে নেব পরবর্তী বক্তা হিসেবে পোডিয়ামে। শুভ সন্ধ্যা সকলকে। এই যে বুদ্ধিজীবী নিয়ে এত আলোচনা, প্রথমত বুদ্ধিজীবী মানেটা অনেকেই অনেক রকমভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু আমার মনে হয় বুদ্ধিজীবী ব্যাপারটা চাউর বা রাদার প্রমোটেড হয়েছে বেশ কয়েকশো বছর আগে থেকে। ফরাসি বিপ্লবের কিছু পরের থেকে সোশিও পলিটিক্যাল থিঙ্কার কথাটা মার্কেটে আসে, তৎকালীন মার্কেটে আসে। সেটারই একটা হাইব্রিড ভার্সন কথা হচ্ছে বুদ্ধিজীবী। আমি কাউকে অপমান করতে চাই না বুদ্ধিজীবী বলে। এখন বিষয়টা হচ্ছে, কিছুক্ষণ আগে অরিত্র বলছে যে বুদ্ধিজীবীদেরকে নাকি কাজ করতে দেওয়া হবে না, এই ভয়ে মুখ চুপ রাখা হয়। এইখানে প্রথম আমি আপত্তি জানাতে বাধ্য হচ্ছি। প্রথমত, আমার চোখে দেখা রুদ্রনীল ঘোষ প্রকাশ্য দিবালোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী, তিনি ছবি করেন না। অঞ্জনা বসু ভারতীয় জনতা পার্টির প্রকাশ্যে ক্যান্ডিডেট হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, ছবি করেন না অরিত্র? করে। অর্থাৎ ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে বুদ্ধিজীবীদের একটা নির্দিষ্ট ফ্রিডম রয়েছে। উই ক্যান বি সিলেক্টিভ। আমি আমাকে ধরছি না, আমি সকলকে নিয়ে বলছি। উই ক্যান বি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার অ্যাপ্রোচ। এটা হয়তো শুনতে খারাপ লাগবে, অপ্রিয় সত্য। উই ক্যান বি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার অ্যাপ্রোচ, বাট দ্য গভর্নমেন্ট ক্যানট। সরকারকে সরকারের মতন করে চলতে হবে। তাই এই সমস্ত কথা বলে বুদ্ধিজীবীকে এতটা পিছিয়ে দিলে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশখালী। এই পুরো আলোচনাটা এলো কোথা থেকে? সন্দেশখালীতে কেন বুদ্ধিজীবীরা মুখ খোলেননি? এবার মুখ খোলেননি বলতে ঘরের মধ্যে খুলেছেন, না ফেসবুকে খুলেছেন, না কোথায় খুলেছেন আমি জানি না, বা খোলেননি কেন সেটাও জানি না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, সন্দেশখালী নিয়ে কেন বলেননি সেটার জন্য বুদ্ধিজীবীদের কৈফিয়ত দিতে হবে। সেটাই তো বলছি, উই ক্যান বি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার অ্যাপ্রোচ। কিন্তু এটা শুনতে এক্ষুনি খারাপ লাগবে, বলবে সন্দেশখালীতে এই হচ্ছে, আপনারা মুখ খুলবেন না। অফকোর্স মুখ খুলবেন, কিন্তু সন্দেশখালীটা কি এখনো অবধি বিচারাধীন বিষয় নয়? সেটা নিয়ে আরেকটু সময় যদি সময় হয়, বলবেন আপনারা অপচয় করা হচ্ছে। বেশ,
একটু সময় দিয়ে ব্যাপারটাকে দেখে তারপরে মন্তব্য করাটা কি উচিত হবে না? এখনই আমি ইন্টারপ্ট করতে বাধ্য হলাম। না না না, এটা সম্পূর্ণ ভুল দিকে যাচ্ছে। কোনটা বিচারাধীন বিষয় ছিল না? ঠিক, প্রত্যেকটা জিনিস নন্দীগ্রাম ছিল না, সিঙ্গুর ছিল না, এমনকি হালফিলের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে স্বীকার করছি প্রত্যেকটা বিলকিস বানু বিচারাধীন বিষয় ছিল না প্রত্যেক ক্ষেত্রে। বেশ তো আমি সেটা স্বীকার করছি, শুধু একটা কথা মানতেই হবে, সমাজের একজন ইনফ্লুয়েন্সার তিনি কোন বিষয়ে নিন্দা জানাবেন, ধিক্কার জানাবেন, তার জন্য তার কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? না না না, আমার বক্তব্য হচ্ছে একটা দায়িত্বশীল মানুষ, বুদ্ধিজীবী হতে পারেন বা নাও পারেন, সে কি একটু সময় নিয়ে দেখবে না যে কে বা কাহারা এতে ইনভলভড? একটু ইন্টারজেক্ট করছি। বিচার ব্যবস্থার প্রতি অনেক আস্থা আছে, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগেই এই দলেরই একজন মুখপাত্র, বলতে বাধ্য হচ্ছি, নির্লজ্জ মুখপাত্র একজন বিচারপতিকে দালাল বলেছিলেন টেলিভিশন চ্যানেলে। তারাই আজকে আবার এসে বলছেন যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। ফলে ভণ্ডামিগুলো, রাজনৈতিক ভণ্ডামিগুলো প্রকাশ্যে এসে গেছে। এই যে তারাই বলে দাগিয়ে দেওয়াটা, তারাই মানেটা কি? আমি তো তৃণমূল কংগ্রেসকে এখানে আজকে তৃণমূল কংগ্রেসের যদি আমি কোনো খারাপ কাজ, আমার ভাষায় খারাপ কাজ আমার যদি মনে হয়, আমি সেখানে প্রকাশ্য দিবালোকে বলবো যে তৃণমূল কংগ্রেসের দ্বারা এটা ভুল হয়েছে। আমার মনে হয় না, আমার মনে হচ্ছে যে আজকে যেমন আজকেই হয়ে যাক, যেমন একটা জিনিস বলুন যেটা মনে হয়েছে আপনার তৃণমূল কংগ্রেসের ভুল হয়েছে। যেমন আজকে শুনিনি একটুখানি আমার মনে হচ্ছিল যে সন্তু পানকে গ্রেফতার করাটা আমার ভালো লাগেনি, আমি বলেছিলাম ফেসবুকে। না, আমার শুনে খুব ভালো লাগলো। রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর হিসেবে আমার চ্যানেলের সাংবাদিকের অ্যারেস্ট নিয়ে আপনার দেখতে ভালো লাগেনি, চোখে একটু দৃষ্টিকটু লাগছে, মানে দেখতে ভালো লাগেনি, মানে কি সিনটা দেখতে ভালো লাগেনি কিনা আমি বুঝতে পারলাম না। সিনটা দেখতে না না না, তা কখনোই না, দেখতে ভালো লাগেনি মানে আমার মনে হচ্ছে আমি পরিষ্কার করে উত্তর দিই। আর একটাও কোনো দোষ খুঁজে পেলেন না। না না না, আমার এক্ষুনি আপনি জিজ্ঞাসা করলেন, একটা বলতে বললেন, আমি একটা বললাম, আমি বহু বলতে পারি। আর বাকি রইল বুদ্ধিজীবীর বিষয়। সেই সময়তে সিপিএম এর আমলে বেশ কিছু বুদ্ধিজীবী দেখেছি, নাম করে করে বললে এখনই আপনারা খুঁজে পেয়ে যাবেন তাদেরকে। তারা সেই সময় সিপিএম এর আমলেও বুদ্ধিজীবী ছিলেন, আবার তৃণমূল হওয়ার পর তারা তৃণমূলের আমলেও বুদ্ধিজীবী হয়ে গেলেন। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস, যদি কখনো সরকারে বিজেপি আসে, তারা বিজেপির আমলেও বিজেপির বুদ্ধিজীবী হয়ে যাবেন। বিনোদ দা পরবর্তী বক্তা পোডিয়ামে আসছেন। আমার তো রীতিমতো হাত পা কাঁপছে, মনে হচ্ছে রাজনৈতিক ডিবেটে এসে গেছি। যাই হোক, আজকের যে আলোচনা, আমি দুটো পর্বে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখব। একটা হচ্ছে বুদ্ধিজীবী কি। এক কথায় উত্তর দিতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী হলো একটি নতুন গালাগাল। কাউকে বুদ্ধিজীবী বললে ঠিক তেমনই 4 অক্ষর 3 অক্ষর 5 অক্ষরে যেমন গালাগাল শুনলে গায়ে লাগে, বুদ্ধিজীবী বললে তেমন গায়ে লাগে। কিন্তু আসলে কি বুদ্ধিজীবী তা না? বুদ্ধিজীবী মানুষের আছে, কম বেশি সকল বুদ্ধি আছে, এবং যে যার বুদ্ধিতে মাথা খাটিয়ে অনেক মানুষ কাজ করে কমে খায়। তাহলে কি তারাই বুদ্ধিজীবী? না। ইন্টেলেকচুয়াল যে শব্দটা, সেই শব্দটার মানে হচ্ছে সেই বুদ্ধিসম্পন্ন মানুষ যিনি তার বুদ্ধির দ্বারা বর্তমান সমাজ, রাষ্ট্র, এই তার পরিস্থিতিকে বিশ্লেষণ করে বর্তমানে আমরা কেমন আছি, মানুষের সমাজ কেমন আছে, পরিস্থিতি কেমন আছে, সেটাকে বিশ্লেষণ করেন, তার সমস্যাগুলোকে নির্ধারণ করেন এবং জনগণের কল্যাণের জন্য যা যা মুক্তির পথ বা উত্তরণের পথ হতে পারে সেই সম্ভাব্য দিকগুলোকে তিনি আলোকিত করেন, সেগুলো সাধারণ মানুষকে জানান। এই হচ্ছে বুদ্ধিজীবীর কাজ। কিন্তু যেটা হয় এখন, যেটা হয়ে দাঁড়িয়েছে, যে বুদ্ধিজীবী বলতে আমরা পপুলার, ফেমাস এই ধরনের কিছু মানুষকে ধরে ফেলছি, গুলিয়ে ফেলছি। কেউ হয়তো টিকটকে ভিডিও বানাচ্ছে, কেউ হয়তো একটা ফুডকোর্টে কিছু একটা খাবারের দোকান দিয়েছে, স্মার্ট অমুক তমুক নাম দিয়ে, কি কেউ হয়তো ট্রেনে দাঁড়িয়ে নাচছে, তারা বিপুল তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং আমরা ধরে নিচ্ছি এ তো খুব পপুলার মুখ, সুতরাং এ একজন বুদ্ধিজীবী, একে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু তার যে বুদ্ধিটা সমাজের কোনো কাজে লাগছে না, রাষ্ট্রের কোনো কাজে লাগছে না, পাড়ার কোনো কাজে লাগছে না, এমনকি তার পরিবারেরও কোনো কাজে লাগছে না, সেটা কিন্তু আমরা ভুলে যাই। ফলে বুদ্ধিজীবী সংজ্ঞাটার মধ্যে একটা খুব গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের বুঝতে হবে যে বুদ্ধিজীবী বলতে আসলে আমরা কি বুঝি। এখানটা আমার একটা পয়েন্ট গেল। দ্বিতীয় কথা হচ্ছে আজকের যে আলোচনার বিষয়, যে বুদ্ধিজীবীর তাহলে ভূমিকাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে। সে কি শাসকের হয়ে কথা বলবে নাকি সে জনগণের হয়ে কথা বলবে? তাই তো কথা তো ছিল যে মানুষের হয়ে কথা বলবে, কারণ সে মানুষ, সে সাধারণ মানুষের হয়ে কথা বলবে এবং যেটা ভালো সেটা বলবে, যেটা খারাপ সেটার বিরুদ্ধে গলা তুলবে। কিন্তু
সমস্যাটা যেটা হলো, শাসক চিরকালই চায় তার রাষ্ট্রের, তার সমাজের প্রতিটি কণ্ঠস্বর তার হয়ে কথা বলুক। বুদ্ধিজীবীর কাজ হচ্ছে না, তুমি যে যত বড়ই হনু হও না কেন, যদি তোমার কাজ, তোমার কথা, তোমার আচরণ সমাজের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকারক হয়, তাহলে আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। সমস্যাটা কি দাঁড়ালো? আগে ছিল প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, আর রাজনৈতিক শাসকদের নানা রকমের ফাঁদ, যার মধ্যে একটা হচ্ছে বুদ্ধিজীবীদের জন্য পাতা ফাঁদ, তিনি পাতলেন এবং বুদ্ধিজীবীরা দলে দলে গিয়ে সেই পাতা ফাঁদ, একটা অনেক পাতা ফাঁদ রয়েছে, তার মধ্যে যে ফাঁদটি তার পছন্দ সেখানেই চলে গেলেন। সেটা ভূষণ ফাঁদ, সেটা কোনো পদের ফাঁদ, সেটা কোনো পুরস্কারের ফাঁদ, নানা রকম ফাঁদ, সে তার পছন্দ মতো একটি ফাঁদ তারা বেছে নিলেন। আগে বুদ্ধিজীবীরা 10-এর মধ্যে নিজেকে একজন ভাবতেন, এখন সমস্যা হয়েছে কতিপয় বুদ্ধিজীবীরা তারা নিজেকেই 10 ভাবছেন। এটা একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আগে জনগণের কল্যাণকে নিজের কল্যাণ ভাবতেন, এখন নিজের কল্যাণকে জনগণের কল্যাণ ভেবে ফেলেন। এটার ফলে কি হচ্ছে, বুদ্ধিজীবীদের সাধারণ মানুষরা পছন্দ করেন না, সাধারণ মানুষরাও বুদ্ধিজীবীদের পছন্দ করেন না, এবং এই পুরো খেলাটার জন্য অন্যতম হয়ে মাথা হয়ে রয়েছেন কিন্তু অবশ্যই শাসক গোষ্ঠী, খুব স্বাভাবিকভাবেই, কারণ তিনি তো চান যে সমস্ত স্তর আমাদের হয়ে কথা বলুক। ফলে যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে, বুদ্ধিজীবীরা কথা বলছেন না, কিছু মানুষ কথা বলছেন, তারা হয়তো ততটা পপুলার নয়, কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে বুদ্ধি থাকা সত্ত্বেও স্টেজের আলো তাদের মুখে নেই, তাদের গায়ে নেই, ফলে তাদের কথা সব চাপা পড়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা দরকার, যেটা আমার শেষ লাইন, আবারও বলবো, দরকার ছিল বুদ্ধিজীবীর, কিন্তু তারা যেহেতু চুপ, এখন বুদ্ধিজীবীর নয়, সন্দেশখালি দেখিয়ে দিচ্ছে ঝাঁটাজীবী দরকার, লাঠিজীবী দরকার, হাতাজীবী দরকার, খুন্তিজীবী দরকার, এবং তারা করে দেখিয়ে দিচ্ছে কিন্তু যে ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এভাবেই যত অশুভ শক্তি আছে তারা বিদায় নেবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একদম সময় শেষ, তাই একদম নিচে কথা না বলে শ্রীতা আমাদের শেষ বক্তাকে ডেকে নিই, মণিশঙ্কর দা। নমস্কার, শুভ সন্ধ্যা। এতক্ষণ অনেকের কথাই শুনছিলাম এবং শেষ বক্তা হিসাবে অনেকটা শোনবারও সুযোগ পেয়েছি, এবং শুনে যেটা মনে হলো, বেশিরভাগ বক্তব্য যেটা উঠে এলো, আজকে মনে হয় ক্লাস নেওয়া হচ্ছিল যে বুদ্ধিজীবীর সংজ্ঞাটা কী, কাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। আলোচনাটা আরম্ভ হয়েছিল কী জন্য, যেটা আমি জানি টপিকটা, সেটা হচ্ছে যে এই যে রাজ্য সরকারের হয়ে যারা নন্দীগ্রাম সিঙ্গুরে গলা ফাটিয়েছিলেন তাদেরকে বুদ্ধিজীবী বলা হচ্ছে, তারা কেন এখন চুপচাপ। আমার মনে হয় এটা শোনার জন্যই এই আজকের টপিকটা আলোচনা করা হয়েছিল। আমার শেষ বক্তা যিনি বললেন যে সাধারণ মানুষও এখন বুদ্ধিজীবীদেরকে পছন্দ করেন না, বুদ্ধিজীবীরাও সাধারণ মানুষদেরকে পছন্দ করে না। আসলে বুদ্ধিজীবী কারা সেটার ঠিক মতো করে অনুসন্ধান না করে উনি এই কথাটা বলে ফেললেন। আমরা আব্দুল কালাম আজাদকে পছন্দ করি না, আমরা সত্যেন্দ্রনাথ বোসকে পছন্দ করি না, উনি তো আসেননি নন্দীগ্রামে বা সিঙ্গুরের সময়তে রাস্তায় পছন্দ বসে করি না। প্রতিবাদ করতে আসল কথা হচ্ছে মোমবাতি নিয়ে হাঁটেন উনি কখনো কোনো মিছিলে। আমি মানে বাধ্য হলাম, মানে এইটা শুনে আমি আর বলছি আমাকে একটা টাইম অ্যালটমেন্ট করা হয়েছে, বলতে দিন তারপরে বলবেন। আমি তার জন্য কারণ আমি 10 সেকেন্ড দেখছিলাম এক্সট্রা আপনাকে দেব। আগে যখন উনি বলছিলেন আপনাদের কথা শুনতে খুব ভালো লাগছিল, তখন টাইমারটা ছিল না, এখন আমার সময় টাইমারটা শুরু হলো। না, টাইমার ছিল, টেকনিক্যাল কারণে 1 মিনিট চলেনি, 1 মিনিট পর থেকে চলেছে, প্রত্যেকের সময় টাইমার চলেছে। সঞ্চালনা যে করছেন মনে করে দিয়েছিলাম তখন টাইমার চলছে না, এখন চলছে, খুব ভালো লাগলো। আমি বলছি যে বুদ্ধিজীবী সংজ্ঞাটা নাটক করে, থিয়েটার করে বা সিনেমা করে তারা নয়, তারা একটা নিজস্ব স্ব কাজে তারা বুদ্ধি খাটিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। বেশ, তার মধ্যে ওনাদেরকে আমি ছোট করছি না, তাদের যে ভাবাবেগ, সে ভাবাবেগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা একটা কাজকে সমর্থন করতে পারে, নাও পারে। কিন্তু কথাটা হচ্ছে দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা। দায়বদ্ধতাটা হচ্ছে যে আমাকে আন্ডার কম্পালশন করাতে হবে কিছু একটা কাজ। দায়িত্ববোধ হচ্ছে আমার চেতনার থেকে মনে হচ্ছে এটা করা উচিত। আপনি যদি নন্দীগ্রাম বলেন, সেই সময় সিপিএমের একটা প্রতিষ্ঠিত অত্যাচার, একটা পরিবর্তনের জন্য একটা দায়িত্ববোধ থেকে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন। তার মানে এই নয় যে ওনাদের জন্যই, যেটা অর্ক বলছিলেন যে তাদের জন্যই সরকারটা পাল্টে যাননি। মমতা ব্যানার্জি একটা আপোষহীন সংগ্রাম, সিপিএমের বা বামপন্থীর একমাত্র বিরোধী দলনেত্রী মনে করেছিলেন মানুষ, তাকে সাপোর্ট করেছিলেন, তার সঙ্গেই বুদ্ধিজীবীরা ছিলেন। আমি বলবো সন্দেশখালিতে এরা কেন যাচ্ছে না, বুদ্ধিজীবী হোক বা না হোক। আপনি দেখুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন মুসলমানরা হিন্দুদেরকে অত্যাচার করছে, কমিউনাল পলিটিক্স।
কমিউনাল হারমোনি আমাদের এখানে বরাবর প্রোটেক্টেড। আপনি কোনো জাতির এক্সিস্টেন্সটাকে উড়িয়ে দিতে পারেন না। 3000 জাতি আছে আমাদের এখানে, বলতে পারেন না মুসলমান এখানে থাকতে পারে না, কারণ মুসলমানরা এখানে এক্সিস্ট করে। আপনি যখন একটা দাঙ্গা বানানোর কথা বলবেন, কোন বুদ্ধিজীবী যে পরে দাঙ্গা বানানোদেরকে উস্কানি দেওয়ার জন্যে বুদ্ধিজীবীরা সেখানে যাবে বলুন তো? ফলে বিজেপির কিছু লোক তারা মনে করেন তারাই বুদ্ধিজীবী। তাদেরকে আমি বলতে চাই, এই বিজেপির যারা যায় তাদের কথা শুনে আমার একটা সুকুমারের কবিতা মনে পড়ে যায়, 16 আনাই মিছে বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শোকের বটে, মাঝিরে কন বলতে পারি সূর্যকণে ওঠে। মাঝিকে বলছে তোমার 12 আনাই বৃথা। মাঝি যখন বলতো নৌকাটা উল্টে যাবে, আপনি সাঁতার জানেন? বলছে না আমি সাঁতার জানি না। বলছে আপনার তো 16 আনাই বৃথা। আপনারা যারা বিজেপির বুদ্ধিজীবী মনে করে সন্দেশখালি যাচ্ছেন, সাঁতারটা শিখে আসুন, নাহলে ডুবে গেলে হয়তো একটা সুযোগ পাবেন যে অপকীর্তিগুলো আর দেখতে হবে না, কিন্তু মাথা তুলে যদি দাঁড়াতে যান তাহলে সাঁতারটা শিখলে আবার উঠতে পারবেন, কারণ সন্দেশখালি যেতে হলে বোটে করেই যেতে হয়। নমস্কার। একটা ছোট্ট প্রশ্ন করা ধন্যবাদ। আছে। হ্যাঁ, নিশ্চয়ই করুন, ছোট্ট করুন। প্রশ্ন। আমি বলছি সব বেশ দারুণ লাগলো আর কি, খালি দুটো প্রশ্ন, যে এই যে বুদ্ধিজীবীরা এই যে চেয়ারটা মুছে দিল প্যাট করে, আপনি বুদ্ধিজীবী বলতে আপনাকে নিজেকে মনে করেন নাটক করেন বলে? না না না, আমি কর্মজীবী। কোনো সময় বললেন আমি বলছি এই যে চেয়ারটা মুছে দিল, আপনি আগে ঠিক আপনি করুন বুদ্ধিজীবী কাকে বলা হয়। আপনি তো বুঝে গেছেন নাটক করা মানে বুদ্ধিজীবী। আরে আপনি প্রশ্নটা শুনুন না, ধৈর্য রাখুন, প্রশ্নটা শুনুন, সাজ করেন, প্রশ্নটা শুনুন না, ধৈর্য রাখুন, প্রশ্নটা শুনুন, শুনেছি তো। বুদ্ধিজীবী শুনুন, কোথায় শুনলেন? তার আগে চিৎকার করে লাভ নেই, প্রশ্নটা কথা বললেন তো আপনি। এইটাই বুদ্ধিজীবী, প্রশ্নটা শুনুন। চেয়ারটা যে মুছে দিলেন, নাটক করে চেয়ারটা মুছে দিলে বুদ্ধিজীবী হয়ে যায়। আর কমিউনাল হারমোনির কথা বলছেন, কবির সুমন বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্দির হবে, কেন মসজিদ হওয়ার কথা বলেনি? না না, আমি একটা কথা বলি, আমি কাউকে বুদ্ধিজীবী, আমি বলছি কি যে সমস্ত বুদ্ধিজীবী চেহারা, আইনজীবী হোক, নাটক যিনি করছেন নাটকজীবী হোক, থিয়েটারজীবী হোক, পদ্য গদ্যজীবী হোক, যে কোনো জীবী হন, যারা সমাজ এতদিন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে, এমনকি ইনক্লুডিং নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক ইস্যুতে যারা প্রথমে সারিতে এসছেন, যারা প্রতিবাদ করেছেন, মৌন মিছিল করেছেন, মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন, কখনো মোমবাতি নিয়ে মিছিল করেছেন, কখনো গান বেঁধেছেন, কখনো ছড়া বেঁধেছেন, সেই শ্রেণীটা আজ কোথায়? যারা প্রথমে সারিতে এসছেন, যারা প্রতিবাদ করেছেন, মৌন মিছিল করেছেন, মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন, কখনো মোমবাতি নিয়ে মিছিল করেছেন, কখনো গান বেঁধেছেন, কখনো ছড়া বেঁধেছেন, সেই শ্রেণীটা আজ কোথায়? আমি কোনো দল মত বলছি না, না দল মত বলছি না, চলে আসবেন শ্মশান থেকে। তাহলে আপনি, আমার কথা হচ্ছে, কারো কজন মারা গিয়েছে? আমার কথা হচ্ছে যে যারা 2011 যারা ছিল তারাই যেতে কে বলেছে? 2 বছর আগেও তো লোকে কাগজ আমি দেখাবো না, দেশ আমি ছাড়বো না বলে গান বেঁধেছেন। বুদ্ধিজীবী সুবোধ সরকার বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নয়। মণিপুর নিয়ে যারা প্রতিবাদ করেছেন, বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নয়। প্রতিবাদ করেছেন, তাদের কাছে সন্দেশখালীর মায়েরা বোনেরা প্রতিবাদ করে বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নয়। যাবে কেন? কেন যাবে না? কেন যাবে না? বলুন কেন যাবে না? 144 ধারে গেছেন কেন? অ্যাপ্লিকেশন করেছো তোমরা? এখানে তুমি কোথাও 144 ধারে গেছেন কেন? কেন 144 রয়েছে? কেন 144 রয়েছে? কেন 144 রয়েছে? কি হয়েছে ওখানে 144 রয়েছে? আদালত বলেছে আপনারা ক্যাটাগরি 144 করতে পারো। কমিউনাল পলিটিক্সের কথা বলছেন, আপনি কি জানেন যে সুন্দরবনের 10টা ব্লকে হিন্দুরা মাইনরিটি? আমাকে ডেটা দেখাচ্ছেন আপনারা, ডেটা দেখাচ্ছেন আপনারা, আপনারা ডেটা ডেমোগ্রাফি নিয়ে আসুন। যাওনি সেই কথাটা যখন বললাম তাতে তোমার রাগ হলো? অ্যাবসলিউটলি রাগ হলো। 144 ধারা জারি করে ওখানে বিরোধীদের ঢুকতে দেননি। 144 ধারা জারি করে আপনারা ঢুকতে দেন না। 144 ধারা জারি করে আপনি ওখানে যেতে দেন না। এরা কেউ কোনোদিনও সন্দেশখালী যাবে না, কারণ কি এরা কোথাও যেতেই পছন্দ করে না। এই পুরো ব্যাপারটাই একটা ফেসবুক ওখানে প্রমাণ লোপাট করছে, ওর ল্যান্ড গ্র্যাবিং হচ্ছে। আমি এখানে ডিবেট শেষ করব, আমি কথাও শেষ করব, এবং আমি আশা করব, না না আশা করব, আমি আশা করব রাজপুত্র চন্দ, অর্কনাথ এবং মণিশঙ্কর চট্টোপাধ্যায় এনারা নিশ্চয়ই 144 ধারার মধ্যেই হয়তো যাবেন, কারণ আমরা দেখেছি রাজ্যের শাসক দল দীপ্তি সেখানে হাসি মুখে গিয়েছেন, পিকনিকের মতো মুডে গিয়েছেন, বিরোধীদের আটকানো হয়েছে, কিন্তু আমার প্রশ্নের সলিউশন পেলাম না। আমি সলিউশনটা, না এক সেকেন্ড আমি শেষ করে নি। ডিবেট যেখান থেকে শুরু করেছিলাম, কেউ যেতে পারছেন, কেউ পারছেন না, আমি জানি না এনাদের ইচ্ছে আছে কিনা, ওনাদের ইচ্ছে আছে কিনা, কিন্তু আমার কাছে জরুরি ছিল একটা প্রতিবাদ সন্দেশখালী না গিয়েও, ব্যস্ত শুটিং শিডিউল থেকেও, বই প্রকাশের মাঝখান থেকেও,
নাটকের মাঝখান থেকেও, হাজার একটা কোর্ট কেসের ভিড়ের মাঝখান থেকেও একটা প্রতিবাদ কি করা যেতে পারতো না? আমার প্রশ্ন ছিল শুধু এইটুকু, বিরোধীরা যেখানে আটকে যাচ্ছে, যেখানে শাসক দল ঢুকছে, আমি সেখানে বলছি না বুদ্ধিজীবীদের এতখানি কিলোমিটার গিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে, আমি দুপক্ষ কোনো পক্ষকে বলছি না, কারণ এখনো পর্যন্ত কোনো পক্ষের কোনো বুদ্ধিজীবীকে আমরা ব্যক্তিগত দেখতে পেয়েছি কি শ্রীতা? আমরা শুধু রিপাবলিক বাংলার 10-12 জন রিপোর্টারকে দেখতে পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে একটা প্রতিবাদ মুখ খোলা, অ্যাটলিস্ট ধিক্কার, অ্যাটলিস্ট ছি, এটুকু কি শুনতে পাওয়া যায় না? শুনো, আমাকে প্রশ্ন যেটা প্রাইমারি করলেন যে আমি সন্দেশখালী যাব কিনা, আমার জাস্ট মনে পড়ে গেল যে প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে যখন 26/11 নিয়ে প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল আপনি কেন যাননি, তার কি উত্তর দিয়েছিলেন উনি? আমি প্রাইম মিনিস্টার নই, কিন্তু প্রাইম মিনিস্টার মনমোহন সিং বলেছিলেন যে যদি প্রধানমন্ত্রী একটা এমন জায়গায় চলে যায় যেখানে একটা আনরেস্ট হচ্ছে, তাহলে এন্টায়ার ফোকাসটা প্রধানমন্ত্রীর উপরে চলে আসবে, আনরেস্টটাকে। আপনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন? না, প্রথমেই আপনি গেলে আপনার দিকে ফোকাস চলে আসবে, সেটা আমি বলে দিয়েছি আপনাকে। তাহলে সেজন্য আমার মনে হয় যে ওখানে যারা গ্রাউন্ড লেভেলে, আনরেস্টটা হচ্ছে কেন? গ্রাউন্ড লেভেলের আনরেস্টটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কেন? আছে, তাদের উপরে ভরসা রাখাটাই কিন্তু কাজ। আজকে রাখছে না। কিন্তু যেহেতু আমি একটা পরিষ্কারভাবে বলেছি যে কেউ বা কারা সন্দেশখালীতে না গিয়ে ফেসবুকে বড় বড় কথা বলছে, সেখানে গলাবাজি করে কোনো লাভ হবে না। কারণ কি গলাবাজি যদি করতে হয় সেই কারণে অনেক বেশি বড় গলাবাজি করা যেতে পারে। কেউ যাবে কি জানে না, আমি যাবে না আমি জানি না, কিন্তু অর্ক আপনি প্রধানমন্ত্রী নন, আপনি প্রধানমন্ত্রী নন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে দলের হয়ে বলছেন, সেই দলের দুজন মন্ত্রী গিয়েছেন এবং তারা হাসি মুখে নৌকা থেকে নেমেছেন, তাদেরকে ঘিরে তাদের নির্দিষ্ট দলের লোকজন ছিলেন, কোনো দূর পর্যন্ত মহিলাদের আমরা সেভাবে ফেস করতে দেখিনি, তারা নিরাপদে এসেছেন। অর্থাৎ যদি চায় শাসকপন্থী বুদ্ধিজীবী তারা ঠিক এভাবেই যেতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি আবার, হ্যাঁ, তাদের আটকানোর ক্ষমতা নেই তো রাজ্যের 144 হবে না, কেন আটকানোর ক্ষমতা নেই তো, তারা তো কাজ করতে যাচ্ছে, হলে নিশ্চয়ই হতো। কাজ হোক না হোক, আমি এখানেই শেষ করবো শ্রীতা, বুদ্ধিজীবীদের ওই একটা ছি বা একটা ধিক্কার আদেও তাদের মুখ থেকে পাওয়া যায় কিনা সেটার জন্য অপেক্ষা থাকবে আমাদের। এই কথাকের এপিসোড দেখা পর্যন্ত, আপনারা দেখা পর্যন্ত অপেক্ষা থাকবে সত্যি তার মধ্যে কেউ মুখ খোলেন কিনা। যদি জানিয়ে রাখি এর মধ্যে একজন মুখ খুলেছেন, তিনি যে সময় সিংহ নন্দীগ্রামে ছিলেন, তিনি বলেছেন যে একবার মুখ খুলে দেখেছি, সেটা পলিটিক্যাল মাইলেজ অন্য দল, রাজনৈতিক দল নিয়েছে, তাই ভয়ে আর নাকি মুখ খোলেন না তারা। দেখা যাক এইবার সন্দেশখালীতে তাদের পেন কলম বা ভাষা বেরোয় কিনা। থ্যাংক ইউ সো মাচ। কথাকের ডিবেট এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।